আরিয়ান শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। ইলা আর কিছু বলতে পারলো না, চুপ করে আরিয়ানের পিছু পিছু যেতে লাগলো। ইলা গাড়িতে বসে আছে, চুপচাপ, কোনো কথা বলছে না। আরিয়ান ড্রাইভারের সাথে সামনের সিটে বসলো। রাস্তায় ট্রাফিকের শব্দ, রোদে ভ্যাপসা গরম অতিক্রম করে ইলারা মার্কেটে পৌঁছালো। ইলা একটা দোকানে ঢুকে শাড়ি দেখছে। পাশে দাঁড়িয়ে আছে আরিয়ান, মাঝে মাঝে ফোনে কথা বলছে, আবার চুপচাপ ইলার দিকে তাকাচ্ছে। ইলা শাড়ি কিনে দোকান থেকে বের হয়ে অন্য একটা দোকানের দিকে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে কয়েকটা ছেলে ইলাকে দেখে হাসাহাসি শুরু করলো। একজন বলে উঠল, এই মেয়েটা তো সেই হট আর সেক্সি। আরেকজন আরো বাজে কিছু বলে হাসাহাসি শুরু করলো। ইলার মুখ লাল হয়ে যায় রাগে আর ভয়ে, কিন্তু ইলা ঝামেলা না করার জন্য কিছু না বলে না শোনার ভান করে চলে যায়। কিন্তু আরিয়ান চুপ থাকে না, ওর চোখ মুহূর্তেই বদলে যায়। সেই স্থির ঠান্ডা চোখগুলো হয়ে ওঠে ধীরে ধীরে আগুনের মতো লাল। আরিয়ান এগিয়ে যায় তাদের দিকে, কণ্ঠে ভারী সুর বলে, তোমরা কি বললে একটু আগে? শুনতে পাইনি। ছেলেগুলো হাসে, একজন আরেকজনের দিকে তাকিয়ে, তারপরে আরিয়ানের চোখে চোখ রেখে বলে, তুই কে রে ভাই? ও কি তোর বউ নাকি? আরিয়ান শান্তভাবে সানগ্লাস খুলে চোখে তাকায় ছেলেগুলোর দিকে, ঠান্ডা স্বরে বলে, মেয়েদের দিকে আর একবার বাজেভাবে তাকালে তোদের চোখগুলো তুলে হাতে ধরিয়ে দেব। কিন্তু ছেলেগুলো ভীত না হয়ে উল্টো আরো বাজে মন্তব্য ছুড়ে দেয়। বাহ, সাহস তো কম নয় ভাই তোর। আমার এলাকায় এসে আমাদের হুমকি দিস? মেয়েটা কি তোর রাতের স্পেশাল কেউ নাকি? কত দেয় আনিয়েছিস আমাদেরও বল। ইলার চোখে পানি চলে আসে। এমন কথা শুনে আরিয়ান তখন একদম স্থির, কিন্তু হাতের ও ঘাড়ের শিরা ফুলে ওঠে। হঠাৎ আরিয়ান এগিয়ে গিয়ে এক ছেলের কলার চেপে ধরে দেওয়াল ঘেঁষে দেয়। বাস্টার্ড, বাজে বকা বন্ধ কর। ছেলেটা চেঁচিয়ে বলে, তুই কে রে এত হিরোগিরি মারাচ্ছিস? আরিয়ান আর অপেক্ষা না করে এক একটা নাক বরাবর খুশি মারে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। অন্য দুজন দৌড়ে পালাতে যায়, কিন্তু আরিয়ান তাদের কলার ধরে টেনে আনে। একজনকে লাথি মেরে ফেলে দেয় রাস্তায়, আরেকজনকে দেওয়ালের সাথে চেপে ধরে। ইলা স্থগিত হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করেছে। সবাই ফোনে ভিডিও করায় ব্যস্ত, কেউ 999-এ ফোন করে। আরিয়ান তখন মাটিতে পড়ে থাকা ছেলেটার মুখে পা রেখে বলে, আর একবার যদি তোদের ওই নোংরা মুখ দিয়ে বাজে কথা শুনি, আরিয়ান ছেলেটার মুখের কাছে ঝুঁকে বলে, তাহলে তোদেরকে মাটিতে পুঁতে ফেলবো, বুঝছিস? রাস্তাটা নিস্তব্ধ হয়ে যায়, কেউ একটা শব্দও করে না। ইলা এগিয়ে এসে কাপা গলায় বলে, আরিয়ান প্লিজ আর না, চলুন আমি বাড়ি যাব। আরিয়ান তখন হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে, পা সরিয়ে নেয়, গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। তারপর ইলার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আপনার কিছু হয়নি তো? না, কিন্তু আপনি। আরিয়ান থামিয়ে দেয় ইলাকে। আমি এমন ছেলেদের সহ্য করি না যারা কোনো মেয়েকে অপমান করে, আর আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না অন্যায় দেখলে। তারপর রোদে পুড়ে যাওয়া মুখটা ঘুরিয়ে নেয়, বুকের কাছে রাখা সানগ্লাসটা চোখে দিয়ে ইলাকে বলে, চলেন যাওয়া যাক। ইলা নিঃশব্দে হাঁটে, তার পিছু পিছু আরিয়ান যাচ্ছে। কিন্তু ইলার মন ভরে আছে এক অদ্ভুত অনুভূতিতে, ভয়, বিস্ময় আর কোনো এক গভীর নিরাপত্তার ছোঁয়া। ইলা কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়ে। জানালার কাছ নামিয়ে বাইরে তাকিয়ে থাকে। আরিয়ানের চোখে এখনো রাগের আগুন জ্বলছে, কিন্তু মুখে নিঃশব্দ এক শান্তি। আরিয়ান গাড়ির দরজা খুলে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে কয়েকজন আর্মি অফিসার এগিয়ে আসে। তাদের একজন জোরে বলে ওঠে, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আপনি কয়েকজন সাধারণ ছেলেকে বিনা দোষে মেরেছেন। ইলা চমকে উঠে গাড়ির ভেতর থেকে তাকায়। ইলা ফিসফিস করে বলে, কি? বিনা দোষে? ওরা তো। আরিয়ান তখন ইলার দিকে তাকিয়ে বলে, আপনি গাড়ি থেকে নামবেন না, বুঝলেন? আমি একটু পরে আসছি। ইলার অনেক ভয় লাগছে। ইলা মাথা নাড়ে আর আরিয়ান আর্মিদের দিকে এগিয়ে যায়। তারপরে আর্মিদের সাথে ছেলেগুলোর কাছে যায়। ছেলেগুলো তখন আবার নাটক শুরু করে। একজন কাদো গলায় বলছে, স্যার আমরা তো কিছুই করিনি। স্যার আমরা তো কিছুই বলিনি। উনি হঠাৎ এসে আমাদের মারা শুরু করেন। স্যার আমাদের কাছে প্রমাণ আছে, আমরা কিছু করিনি। একজন মোবাইল আর্মিদের দেখায় সত্যি সেই দৃশ্য ভিডিও করা হয়েছে, কিন্তু সেখানে শুধু দেখা যাচ্ছে আরিয়ান তাদের মারছে। শুধু এই দৃশ্য যেন আরিয়ানই দোষী। আর্মিদের একজন রাগী গলায় বলে, আপনাকে থানায় যেতে হবে। এই ঘটনা আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে। আরিয়ান স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, চোখে সানগ্লাস, ঠোঁটে হালকা ব্যঙ্গ ভরা হাসি।
ধীরে ধীরে মানিব্যাগ খুলে ভেতর থেকে একটা লেদার কভার বের করে আর্মিদের সামনে ধরে। কভার খুলতেই সবাই স্থির, সেখানে লেখা মেজর আরিয়ান খান শাওন, বাংলাদেশ আর্মি ইন্টেলিজেন্স ডিভিশন। আর্মিরা চোখ বড় করে তাকায়, তারা সবাই স্যালুট দেয়। একজন বলে ওঠে, স্যার, আমরা চিনতে পারিনি, স্যার ভুল হয়ে গেছে। আরিয়ান ঠান্ডা গলায় বলে, কোনো সমস্যা নেই, তবে পরের বার কাউকে জাজ করার আগে প্রমাণটা পুরোটা দেখবে। অর্ধেক সত্য অনেক সময় ভয়ানক মিথ্যা হয়েছে। আর্মি অফিসার মাথা নেড়ে বলে, জি স্যার, আপনি যান, আমরা ওদের সামলাচ্ছি। আরিয়ান ঘুরে ইলার গাড়ির দিকে হাঁটতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে এক মুহূর্ত থামে। ছেলেগুলোর সামনে গিয়ে চোখে সানগ্লাস ঠিক করে আঙ্গুল ঝাঁকিয়ে বলে, নেক্সট টাইম আমার চোখের সামনে আসলে। ছেলেগুলো নিঃশব্দে মাথা নিচু করে। আরিয়ান গাড়িতে উঠে দরজা বন্ধ করে। ইলা একদম চুপচাপ, মনে হচ্ছে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। রাস্তায় গাড়ি চলছে, জানালা দিয়ে বাতাস ঢুকছে। ইলা আস্তে বলে, এমন রেগে গিয়েছিলে কেন? আরিয়ান চোখ না ফিরিয়ে ঠান্ডা স্বরে বলে, মেয়েদের সম্মানে কেউ খেলা করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইলা তাকিয়ে থাকে, বুকের ভেতর কেমন জানি ধপধপ করে ওঠে। ইলা ফিসফিস করে বলে, সত্যি অন্যরকম, বোঝা মুশকিল। আরিয়ান হালকা হেসে তাকায়। অন্যরকম না, আমি শুধু মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি, আর অন্যায় দেখতে পারি না। গাড়ির ভেতর নিঃশব্দ, নীরবতা নেমে এসেছে। বাইরে দুপুরের রোদ জানালার কাছে প্রতিফলিত হয়ে দুজনের মুখে পড়ছে। রাস্তায় গাড়ির শব্দ, দূরে এক দুটো অটো, আর ভেতরে শুধু ইলার বুকের ধকভকানি। ইলার চোখ বারবার চলে যাচ্ছে আরিয়ানের দিকে। চোয়ালের ধারা, ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখে যেন এক অদ্ভুত গভীরতা। অবশেষে সাহস করে ইলা মুখ খুলল। আর্মিরা আপনাকে কিছু না বলে ছেড়ে দিল কেন? আরিয়ান মুস্কি হেসে পাশের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো কিছু কথা না বলে বোঝা যায় ওরা বুঝেছে আমি মিথ্যে বলিনি, তাই ছেড়ে দিয়েছে হয়তোবা। তারপর আবার নীরবতা। ইলা কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। আরিয়ান তখন মোবাইলের স্ক্রিনে কিছু দেখছে। কিছুক্ষণ পর শান্ত স্বরে জিজ্ঞেস করলো আরিয়ান, আপনারা কিছু নেওয়া বাকি আছে? ইলা হালকা ভয় মেশানো কণ্ঠে বলল, আমার কিছু কাঁচা ফুল লাগতো, নেকলেস বানাবো। আরিয়ান হালকা মাথা নেড়ে বলল, তাহলে চলুন ফুলের দোকানে যাওয়া যাক। ফুলের দোকানে ঢুকেই চারপাশে হালকা গন্ধ, গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ আর জুঁইয়ের সাথে মিশে গেছে বাতাসে। ইলা এক একটা ফুল হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে, বেছে নিচ্ছে মনোযোগ দিয়ে। ইলার কপালের কাছে ঝুলে পড়া চুলগুলো বাতাসে উঠছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে দেখছে, চোখে হালকা হাসি। ইলা ফুলগুলো নিয়ে পেমেন্ট করতে চলে গেল। ইলা যাওয়ার পর মুহূর্তেই আরিয়ান ফোনটা বের করে ভিডিও অন করে নিল। ফুল, ফুলের পাপড়ি, আলো, সব কিছু যেন সিনেমার মতো ফ্রেমে বন্দি হচ্ছে। ইলা ফিরে এসে দেখে আরিয়ান এখনো ফুলের ভিডিও করছে। ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বলল, আপনিও কি ভিডিও বানান? ইলার ভয়েস শুনে আরিয়ান ফোন অফ করে পকেটে রেখে দিল, একটা কথাও না বলে। ইলা কিছুটা বিব্রত হয়ে চোখ নামিয়ে ফেলে নিচের দিকে তাকালো। তার গাল হালকা লাল হয়ে গেছে, বুঝতে পারছে না আরিয়ান কেন চুপ রইল। দোকান থেকে বেরিয়ে দুজন হাঁটছে পাশাপাশি। রাস্তায় সূর্য নরম হচ্ছে, ছায়া লম্বা হয়ে পড়ছে। দুজন অনেক দূরে দাঁড়ালেও ছায়াতে দেখাচ্ছে দুজন অনেক কাছে আছে। ইলা হাতে ফুলের প্যাকেট, হালকা বাতাসে চুল উঠছে। হঠাৎ আরিয়ান ধীরে বলল, আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখি। ইলা থেমে আরিয়ানের দিকে তাকায়। মানে? আরিয়ান ইলার চোখে তাকিয়ে বলে, ওটা শুধু একটা মুহূর্ত ধরে রাখার জন্য, কারণ কিছু মুহূর্তের শব্দে বলা যায় না। ইলার হৃদয়ে হঠাৎ কেমন জানি ছুঁয়ে গেল সেই কথায়। সে চুপ করে হাঁটতে থাকে, কিন্তু ঠোঁটের কোণে অজান্তেই একটুখানি হাসি ফুটে ওঠে। গল্প করতে করতে গাড়ির কাছে চলে আসে। আরিয়ান ইলাকে গেট খুলে দেয়। ইলা গাড়িতে উঠে জানালার বাইরে তাকিয়ে বলে, আপনি সবসময় এমন সিরিয়াস থাকেন? আরিয়ান হেসে বলে, সব সময় না, তবে আমার চুপ থাকতে ভালো লাগে। ইলার বুকের ভেতর কেমন ধাক্কা লাগে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। রাস্তায় বাতাস হালকা ঠান্ডা হয়ে গেছে। গাড়ির ভেতর শুধু ফুলের গন্ধ আর দুজনের নিঃশব্দ হৃৎস্পন্দন। গাড়িতে ওঠার পর থেকে আরিয়ান চুপ করে আছে, একটা কথাও বলেনি। ইলাও চুপচাপ ছিল। মনে হচ্ছিল তার মনের ভেতর অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু উত্তর নেই।
বাড়ির গেটে গাড়ি ঢুকতেই রাশেদ তালুকদারের ব্যস্ততা চোখে পড়ে। বাইরে টেন্টের লোকজন সাজসজ্জায় ব্যস্ত। ভেতরে গেস্ট রুমগুলো একে একে ভরে যাচ্ছে। ইলা গাড়ি থেকে নামতেই আরিয়ান বলল, আজকে জার্নিটা সুন্দর ছিল। বলেই ভেতরে ঢুকে গেল। ইলাও চুপচাপ ধীর পায়ে ভেতরে গেল। আরিয়ান সিঁড়ি বেয়ে রায়াদের রুমে চলে গেল। কাল রাতে আরিয়ান রায়াদের রুমে শিফট হয়েছে অনেক গেস্ট আসার কারণে। ইলা ভেতরে ঢুকেই সরাসরি চলে গেল উপরে তার ঘরে। গিয়ে দেখে সাবিয়া বেগম তখন সাজগোজের প্রস্তুতিতে ব্যস্ত। সাবিয়া বেগম আয়নার সামনে থেকে ঘুরে তাকিয়ে বলেন, এই ইলা, এত দেরি করলি কেন মা? ইলা হালকা নিঃশ্বাস ফেলে বিছানায় বসলো, তারপর বলল, আম্মু, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনা মানে কি হয়েছে? ইলা ধীরে ধীরে সবটা বলে ফেলল। বাজারে সেই ছেলেদের বাজে কথা, আরিয়ানের রাগ, তারপর হঠাৎ আর্মিদের আসা, আর শেষে আরিয়ানকে একটা কথাও না বলে চলে যাওয়া। সব শুনে সাবিহা বেগম বিস্মিত হয়ে বললেন, কি বললি? আর্মিরা তাকে কিছু না বলেই ছেড়ে দিল? ইলা মাথা নেড়ে বলল, হ্যাঁ আম্মু, আশ্চর্যের বিষয় হচ্ছে ছেলেগুলোকে তো মেরে আলু ভর্তা বানিয়ে দিয়েছিল, তবুও ছেড়ে দিল কেন বুঝলাম না। সাবিয়া বেগম অবাক চোখে তাকিয়ে বলে উঠল, তোর মুখে যা শুনেছি তা বিশ্বাস করতে পারছি না। তবে আমার মনে হয় আরিয়ানের বন্ধু বান্ধব কেউ ছিল, তাই কিছু না বলে ছেড়ে দিয়েছে। ইলা চুপ করে রইল। কপালের কাছে চুলগুলো সরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। মনে কেমন একটা ভয়, আবার অদ্ভুত প্রশান্তিও আছে। সাবিহা বেগম বললেন, আচ্ছা বাদ দে, আজ থেকে বাইরে তুই একা কোথাও যাবি না। এমন ঘটনা আবার হলে বিপদ হবে। এরপর থেকে বাইরে যাওয়া লাগলে তোর আব্বুকে সাথে নিয়ে যাবি, বুঝলি? ইলা মৃদু মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু, তবে আজকের দিনটা কেন জানি মনে থেকে যাচ্ছে না। তোর এসব ভাবনার সময় এখন না। সবাই পার্লারে চলে গেছে, তুই কখন যাবি? আমি কোথাও যাব না, বাড়িতেই সাজবো সিম্পল। ঠিক আছে মা, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। সাবিয়া বেগম চলে গেল। ইলা ঘরে একা রয়ে গেল। জানালার পাশে রাখা ফুলের প্যাকেট খুলে টেবিলে রাখলো। হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে এলো, আর তার সঙ্গে ভেসে এলো একটা দৃশ্য। আরিয়ানের রাগী লুকটা কিভাবে মারছিল ছেলেগুলোকে। ইলার চোখে একটুখানি ঝিলিক ফুটে উঠল। ইলা মনে মনে আসতে বলল, তুমি আসলে কে আরিয়ান খান? জানালার বাইরে সূর্য তখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর ভেতরে ইলার মনে জমে উঠছে এক অনিবর্জনীয় কৌতূহল, যা তাকে টেনে নিচ্ছে এক অজানা গল্পের দিকে। ইলার ভাবনা শেষ করে কাঁচা ফুল নিয়ে নেকলেস বানানো শুরু করলো। আর আরিয়ান রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আর চলে গেল এক অজানা স্বপ্নের দেশে। বিকেলের মিষ্টি আলোয় পুরো তালুকদার বাড়িটা যেন রঙিন হয়ে উঠেছে। ঘরে ঘরে সাজের ব্যবস্থা, কেউ গহনা ঠিক করছে, কেউ ফুলের গাঁথনি শেষ করছে, আর এদিকে ইলা আয়নার সামনে বসে আছে। সেজেছে মেরুন কালারের শাড়িতে, ভারী জরি কাজ করা পাড়ে স্বর্ণালীর ঝলক, কানে গলায় মাথায় কাঁচা ফুলের নেকলেস, হাতে সাদা লাল মিক্সড কাচের চুড়ি, আর হাতে মেহেদির নকশা ঝলমল করছে। ঠোঁটে হালকা মেরুন লিপস্টিক, চোখে কাজলের মোহ। আজ যেন ইলাকে দেখে মনে হচ্ছে সূর্যাস্তের শেষ আলোটা যেন তার গায়ে লেগে আছে। অতুলনীয়, রাজকীয়, অথচ নিঃশব্দে সুন্দর। হালিমাও পরেছে মেরুন কালারের শাড়ি, সাথে হালকা মেকআপ, কাঁচা ফুলের নেকলেস, আর সাথে হালিমার সঙ্গী চশমা। ইলা হালিমার কাছে এসে চশমা খুলে নিল। রাফিকা এক গাদা মেকআপ করেছে আরিয়ানকে পাগল করার জন্য। ফোনে 100 সেলফি তুলেছে, নিজের রূপ দেখে নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে নেহা আর নোহা এসেছে ইলার কাছে শাড়ি পরিয়ে নিতে, আর দুজনই মেকআপ করে নি। তাদের নাকি ভালো লাগে না এইসব। তবুও ইলা একটু বেবি ক্রিম, কাজল, লিপ বাম আর সাথে কাঁচা ফুলের নেকলেসগুলো পরিয়ে দিল। দুজনকেই ইলা নিজে যেমন সিম্পল সেজেছে, তাদেরও ঠিক সেভাবেই সিম্পলভাবেই সাজিয়ে দিল। আপু, তুমি আমাদের জন্য এগুলো কেন কষ্ট করে নিয়ে আসতে গেলে? কই, আমি তো কষ্ট করিনি, এগুলো তো তোমাদের ভাইয়া কিনে দিয়েছে, তাই তোমাদের জন্য বানিয়েছি। ও আচ্ছা, তাহলে ভাইয়ের কাছে ধন্যবাদটা যাবে তোমার কাছে না। দুজনেই রেডি হয়ে ইলার রুম থেকে বের হয়ে রায়াদের রুমে যাচ্ছে।
আরিয়ানকে দেখানোর জন্য রুমে ঢুকে দেখে আরিয়ান ঘুমাচ্ছে এখনো। নোহা আর নেহা কপালে হাত দিয়ে দেয়, তারপরে আরিয়ানকে ডেকে তুলে রেডি হওয়ার জন্য। আরিয়ান ঘুম ঘুম চোখে দেখে দুটো ছোট পরী তার সামনে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আরিয়ান বেডে উঠে বসে দুজনকে বলে, আমার দুই ছোট পরীকে তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া, তুই কি ছুটিতে আসিস ঘুমানোর জন্য? বাসায় থাকলে তো ঘুমাস, অন্তত এখানে এসে আনন্দ করতে পারিস। আরে না, একটু ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, শুরুর পথে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়। আরিয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। নোহা আর নেহা নিচে চলে আসলো। এবার আসা যাক আমাদের বউয়ের দিকে। পরি আজকের দিনে সেন্টার অফ অ্যাট্রাকশন হলুদ অনুষ্ঠান, তাই যে আজ পরির জন্য ওর হাসি উচ্ছ্বাস আর আজকের সাজে সে যেন পুরো প্রজাপতি হয়ে উঠেছে। পরির গায়ে ঘন মাস্টার্ড ইয়েলো গোলাপি লেহেঙ্গা, মাথার ওপরের খোপায় গাধা সাদা হলুদ গাঁদা ফুল, গলায় কাচের মালা, মুখে সোনালি গ্লো, ঠোঁটে স্নিগ্ধ হাসি, চোখে এক অজানা উচ্ছ্বাস। আজ তার জীবনের সবচেয়ে বিশেষ দিন। সবাই পরীকে নিয়ে হলুদের স্টেজের দিকে আসছে। পরি একটা কালো চশমা পরে গানের রিলিক্স মিলাচ্ছে আর স্টেজের দিকে আসছে। সবাই হাত তালি দিয়ে ওয়েলকাম করলো। হালিমা আর ইলা পরীকে বসিয়ে দিয়ে চলে গেল। পরি বসার একটু পরে চারিদিক থেকে মিউজিক বাজতে শুরু করলো। तेरे घर आया मैं आया तुझको लेने। আর এই গানের সাথে সাথে স্টেজের গেটের দিকে সবাই তাকালো। আদিপ নাচতে নাচতে প্রবেশ করলো পরিপূর্ণ বলিউড হিরোর স্টাইলে। ইয়েলো কুর্তা, সাদা পাজামা, চোখে কালো সানগ্লাস, মুখে হাসি, এক কথায় অতুলনীয়। ডান হাতে ফুলের হার, অন্য হাতে হলুদ রঙের ফুল ছিটাচ্ছে আর স্টেপে স্টেপে নাচছে আর স্টেজের দিকে আসছে। স্টেজে উঠেই পরীর সামনে থামলো। সবাই হাততালি দিতে শুরু করলো। চারিদিকে হাসি, করতালি আর হলুদ রঙের উজ্জ্বল ছটা। আদিপ পরীর পাশে বসে পড়ল। এরপর শুরু হলো ডান্স পারফরমেন্স পালা। প্রথমে রাশেদ তালুকদার আর সাবিয়া বেগম দাম্পত্য নাচলো গাল্লা গুডনি গানে। তারপর আদিবের ছোট মামা আর ছোট মামি নাচলো মিষ্টি হাসিতে। জানাম জানাম সাথে চল না ইউনি গানে। তাদের কেমিস্ট্রিতে সবাই মুগ্ধ। এরপর রায়াত আসলো নিজের টিম রাফি, সায়াম, সাফিনকে নিয়ে গানে বাজলো বাত্তামেজি দিল। রায়াত পরেছে গোল্ডেন কুর্তা, সাথে ব্ল্যাক পাজামা, চুলগুলো সাইডে ফিট করে সেট করা, যেন কনফিডেন্স বট টু বি। স্টেজে উঠে দুষ্টুমি ভরা হাসিতে নাচতে লাগলো। তার প্রতিটি স্টেপ আত্মবিশ্বাস আর একরাশ সুখের ছায়া। সবাই যখন ব্যস্ত আলো, শ্বাস আর হাসিতে আর ডান্স দেখতে, ঠিক তখনই গেটের দিকে তাকালো তাবাচ্ছুম আর রাফিকাকে বলল, ওই দেখো তোমার হিরো আসছে। রাফিকার চোখ ঘুরে গেল সেদিকে। আরিয়ান আসছে, কালো পাঞ্জাবি পরেছে যার গলায় হালকা গোল্ডেনের কাজ, উপরের বোতামটা খোলা, নিচে সাদা পাজামা, হাতে কালো ঘড়ি, চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে সেট করা, মুখে সেই শান্ত অথচ ভয়ানক আকর্ষণীয় হালকা হাসি। তার পেছনে লাইটগুলো ঝলক দিচ্ছে, যেন চারপাশ তার উপস্থিতিতে ঝলমল করছে। আরিয়ানের চোখ গিয়ে থামলো ঠিক ইলার উপর। ইলা ডান্স দেখায় ব্যস্ত, অন্যদিকে তার মন নেই। রায়াতের টিম স্টেজ থেকে নেমে গেল। তারপরে রায়াত মাইকে বলল, এবার স্টেজে আসবে দুই রমণী। স্টেজ কাঁপানোর জন্য রিমা ও হালিমা চলে এসো। গান গাল্লান কাটদি। দুজনের স্টাইলস ও মজার কোরিওগ্রাফি দেখে সবাই হাসতে লাগলো। হালিমা মাঝপথে ঘুরে গায়ে গ্লিটার ছুড়ে দেয়। মীরা দুষ্টুমি করে হালিমার কাঁধে হাত রাখে, একদম দিচ্ছে। আর ইলা পরি বসে বসে তাদের তাল দিচ্ছে। মীরা ও হালিমার ডান্স শেষ করে স্টেজ থেকে নেমে গেল। রায়াত বলল, এই ডান্স দেখে আমার শরীর নিজে থেকে ডান্স শুরু করে দিয়েছে, তাই আমি আর আমার ক্রাইম পার্টনার এবার ডান্স করব, মানে আমিও রাফি। গান নাচো নাচো, দুজনের মুভমেন্ট, এনার্জি আর ভাই ভাই কোঅর্ডিনেশন দেখে সবাই তালি দিয়ে উঠল।
রায়াত ঝলমল করছে, রাফি পেছনে মেরুন পাঞ্জাবি, তাদের স্টেপের চারপাশে আগুন জ্বলছে। ডান্স শেষ করে রায়াত মাইকে এসে বলল, এবার কাপল ডান্স করবে সায়েম ও নেহা। গান তুহি হো বন্ধু। নেহা ফ্রোলার স্কার্টে ঘুরে ঘুরে নাচছে, সায়াম ওর পাশে একদম ক্লোসাক নিয়ে ডান্স করছে। তাদের ডান্স এতই ভালো হয়েছে যে তাদের নাচের শেষে সবাই চেঁচিয়ে উঠল ওয়ান্স মোর। রায়াত এবার মাইক নিয়ে বলল, এবার আসবে আমাদের বেস্ট কাপল, যাদের জন্য এই আয়োজন, তারা পরি ও আদিব ভাইয়া। গান রাতটার লাইট নিভে গেল, শুধু তাদের উপর স্টেপ লাইট। গানের তালে পরীর হাতে আদিপের হাত ধীরে ধীরে স্টেপ, চোখের চোখ রেখে ডান্স করছে আর সবাই মুগ্ধ হয়ে ডান্স দেখছে। ডান্স শেষে আদিপ পরীর কানে ফিসফিস করে বলল, তুমি ছাড়া এই রাত অসম্পূর্ণ। চারপাশে তালি, সিটি, উল্লাস। পরী আদিবের হাত ধরে নিচে নেমে আসলো। রায়াত মাইক নিয়ে বলল, এবার যে আসতে চলেছে তাকে দেখেই কখনোই মনে হয় না সে এত সুন্দর ডান্স করতে পারে। সে আর কেউ নয়, আমাদেরই আরিয়ান ভাই। গান খামোশিয়া। স্টেজের আলো কমিয়ে হালকা গোল্ডেন লাইট জ্বলে উঠল। আরিয়ান ধীরে ধীরে মঞ্চে উঠল, চোখের দৃষ্টি সরাসরি এক জায়গায়। ইলা, তার প্রতিটি স্টেপ এক অদ্ভুত শক্তি, ভদ্রতা আর আকর্ষণ। চারিদিক চুপ, সবাই তাকিয়ে আছে। আরিয়ান নাচছে না, যেন পুরো স্টেজ ডান্স করছে। আরিয়ান ডান্স শেষ করে নিচে নেমে আসলো। পরী ইলাকে ইশারা করলো। ইলা পরীর কাছে গেল। কি রে, তুই নাকি ডান্স প্র্যাকটিস করেছিস, তাহলে ডান্স করছিস না কেন? আমার না ভালো লাগছে না ডান্স করতে, তাই করব না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি রাইট ভাইকে বলছি, এর পরের ডান্স তুই করবি। আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি ডান্স করব। তবে একটা ইলা আর পরীর মাঝে মেয়েদের টিম ডান্স করার জন্য স্টেজে উঠে গেল। গান দেশি গাল ঝুমকা বানালি অলা, সোনা বন্ধু তুই আমারে। সবাই একসাথে নাচছে, হাসছে, চারপাশে কনফিটি উঠছে। ইলা এক কোণে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার ভেতর যেন কিছু অদ্ভুত নরম অনুভূতি কাজ করছে। আরিয়ান পাশ থেকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে হালকা হাসি। ডান্স শেষ হওয়ার আগেই তালুকদার বাড়ির বড়রা আর খান বাড়ির বড়রা কেউ বাদ গেল না। সবাই মিলে লন্ডন দামাকদা গানে নাচ শুরু করলো। সবাই একসাথে মঞ্চে, হাসির রোল পড়ে গেল চারপাশে। সবার ডান্স শেষে আরিয়ান কানে ফোন নিয়ে উঠে কোথাও যাচ্ছিল। সেই সময় রায়াত বলল, এবার আমাদের সামনে আসছে স্পেশাল গেস্ট, ভূতের রানী ইলা তালুকদার, আর তার সাথে তার চাসমিস ক্রাইম পার্টনার হালিমা সরকার। আরিয়ান রায়াতের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে গেল। ইলা আর হালিমা স্টেজে উঠে আসলো। গান দিলে জ্বালাইয়া গেছে পিয়া। গানটা বাজতেই আলো ঝলকে উঠল লাল হলুদে। ইলা আর হালিমা একসাথে মঞ্চে এলো। দুজনে মেরুন রঙের শাড়ির বিট বাজতেই তাদের পা যেন আগুন হয়ে উঠল। হাতে নাচ, কোমরে মুখ, চোখের দৃষ্টি, সব কিছু একেবারে পারফেক্ট। ইলার হাসিতে আগুনের মতো দীপ্তি, হালিমার চাহনিতে নাচের মজা। দুজনের নাচে পুরো মঞ্চ কাঁপছে। পরী সিটি দিচ্ছে। রায়াত হঠাৎ সায়েমের চেয়ার থেকে উঠে দাঁড়ালো হালিমার ড্যান্স দেখে। ওরে বাবা, মাইয়া কি রূপ দেখাইলি রে হালিমা। তার পাশে বসা পরী হেসে বলল, হালিমা, তোর হিল্লে হয়ে গেল। আর এক কোণে দাঁড়িয়ে আরিয়ান গম্ভীর মুখে দেখছিল ইলার ডান্স। গানের তালে ইলার ঘুরে যাওয়া চুলের উড়াউড়ি। হঠাৎ আরিয়ানের চোখ গেল ইলার শাড়ির ভাঁজে, পেটের দিকে। পেটের হালকা আভা দেখা যাচ্ছে। আরিয়ানের চোখ অনিচ্ছা সত্ত্বেও সেদিকে চলে গেল। সে নিজের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। আরিয়ানের চোখে মুগ্ধতা। হালিমা ইলার হাত ধরে আরো দ্রুত স্টেপ নিচ্ছে। বিট যত বাড়ছে, তাদের নাচের স্পিডও তত বেড়ে যাচ্ছে। দুজনের হাসিতে চারপাশ গরম হয়ে উঠেছে। রায়াত চুলে হাত বুলিয়ে নিঃশ্বাস ফেলে বলল, এই ডান্স দেখা যদি পাপ হয়, তাও আমি পাপী হতে রাজি। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। ইলা আর হালিমা হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। আরিয়ান সেখান থেকে সরে গেল নিঃশব্দে। ইলা আর হালিমা পরীর কাছে গেল। পরী আর আদিব বলল, বিয়ের বেস্ট ডান্স হয়েছে এটা। অন্যদিকে আরিয়ান ছাদের কোণে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলে পাঞ্জাবি খুলে ফেলেছে।
আরিয়ানের হাতের পেশি টান টান। 1 2 3 আরিয়ান পুশ আপ দিচ্ছে একটার পর একটা আর নিজের মনে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব আমি কেন দেখলাম? তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ইলার নাচের দৃশ্য। আর প্রতিবার সে একটু জোরে পুশ আপ দিচ্ছে, যেন নিজের ভেতরের আগুনকে নিভিয়ে ফেলতে চাইছে। ডান্স প্রোগ্রামের বিরতি দিয়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। স্টেজের চারপাশে ফুলের মালা, আলোর ঝলক, হাসির গুঞ্জন। পরি স্টেজের মাঝখানের সোফাতে বসে আছে, হলুদে মুখ একদম সোনালি আভা সরাচ্ছে। আদিব পাশে বসে একটু লজ্জা একটু হাসিতে ডুবে আছে। সবার হাতে হলুদ আর মুখে একটাই কথা, আজ কাউকেই ছাড়া যাবে না। তাসলিমা বেগম প্রথমে পরীর গালে আলতো করে হলুদ লাগালেন, তারপর মুস্কি হেসে বললেন, আচ্ছা এবার ইলার পালা। সবাই চমকে তাকালো। ইলা অবাক হয়ে বলল, বড় মা আমি আবার কেন? তাসলিমা বেগম হেসে বললেন, কারণ এরপর তো তোরই সিরিয়াল, প্র্যাকটিস শুরু হোক এখন থেকে। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ইলার বিয়ের ফুল ফুটবে। ইলার মুখ লাল হয়ে গেল। পরীর উপরের চোখ পাকিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। বাড়ির নিচ থেকে কোনো হাসির শব্দ ভেসে আসছে, আর ছাদে একাকী আরিয়ান পুশ আপ দিচ্ছে। তার শরীর ঘামে একদম ভিজে গেছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। একবার হাত থামিয়ে সে কপাল মুছে নিজেকে বলল, শান্ত হ শাওন, শান্ত হ। ঠিক তখন পেছন থেকে রায়াদের কণ্ঠ, ভাই এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কেউ কাবাডি ম্যাচ খেলতেছে একা একা। আরিয়ান রায়াতকে দেখে উঠে দাঁড়ালো, মুখে সামান্য হাসি টেনে বলল, অসময়ে ঘুমাইছিলাম, এখন ঘুম ভাঙছে না, তাই একটু ঘুম ভাঙাচ্ছে। এইটা ঘুম ভাঙানোর জন্য না ভাই, এইটা জিমের দ্বিতীয় পর্ব চলছে। তেমন কিছু না। ভাই আজ রাতে একটা ছোট্ট পার্টি আছে, ব্যাচেলার পার্টি। তুমি যাবে আমাদের সাথে? না মানে তোমাদের মতো সিনিয়র ছাড়া পার্টি জমবে কেমনে? আরিয়ান মুস্কি হেসে বলল, দেখি রায়েদ, মন চাইলে হয়তো যাওয়া হবে। মন না চাইলেও আমি নিজে আপনাকে নিয়ে যাব। আজকে রাতটা কিন্তু হেভি হবে। আরিয়ান হালকা হাসলো, কিন্তু চোখে তখনও সেই আগের দৃশ্যের রেশ, ইলার নাচ, তার হাসি আর নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়। নিচে তো হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই আপনাকে খুঁজতেছে। আরিয়ান তখন রেলিং এর পাশে দাঁড়িয়ে, মুখে স্থির ভাব, নিচের আলো তার চোখে প্রতিফলিত হয়ে উঠেছে। আরিয়ান ধীরে ঘুরে তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু সময় দাও। ঠিক আছে ভাই, কিন্তু দেরি কইরেন না, আদিব ভাই আপনাকে খুঁজছে। এটা বলে রায়াত নিচে নেমে গেল। আরিয়ান ধীরে ধীরে রুমের দিকে হাঁটতে লাগলো। দরজা বন্ধ করে সে শাওয়ার নিতে গেল ওয়াশরুমে। গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, মুখে ঠান্ডা পানি ছিটিয়ে কপালে ঘাম মুছে ফেলল। তার চোখে এক অদ্ভুত জ্বালা, যেন নিজের মধ্যেই যুদ্ধ চলছে। শাওয়ার চালু করতেই পানির ফোঁটা গড়িয়ে পড়ল তার ঘাড় বেয়ে। ঠান্ডা পানি শরীরে লেগে যেন তার আগুন জ্বালা মনটাকে একটু শান্ত করলো। তবু ভেতরের কথাও, অস্ত্রতা, ইলার হাসি, তার নাচ আর সেই চোখের দৃষ্টি, সবকিছু যেন মাথার মধ্যে প্রতিধ্বনি হয়ে বাজছে। শাওয়ার শেষে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। আরিয়ান ব্যাগ খুলে নতুন লাল পাঞ্জাবি বের করলো। পাঞ্জাবির কাপড়টা ছিল মসৃণ চকচকে, গলায় স্বর্ণালী বোতাম, কলারে হালকা এমব্রয়ডারি। আরিয়ান ধীরে ধীরে বোতাম লাগাতে লাগলো। প্রতিটি বোতাম লাগানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠছিল। উপরের একটা বোতাম খুলে রেখে দিল, খোলা চুলে ব্রাশ করে নিল, হালকা পারফিউম স্প্রে করলো। আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি এঁকে দিল। আরিয়ান রেডি হয়ে নিচে নামতেই সবাই একসাথে বলে উঠল, ওয়াও, আরিয়ান ভাইয়ের লুকটা কিলার লুক হয়েছে। আরিয়ান স্টেজের দিকে হেঁটে আসছে। আরিয়ান ভাইকে তো পুরো হিরোদের মতো লাগছে। বেবি ফোকাস অন মি, শুধু আজকের রাতটা, তারপর অপেক্ষা করো। আরিয়ান স্টেজে উঠে আদিব আর পরীর সামনে গিয়ে বলল, চলো এখন আমার পালা। আদিবের গালে হলুদ লাগিয়ে দিল, এরপর পরীকে মিষ্টি খাইয়ে দিল। কয়েকটা ছবি তুলে তারপর ধীরে ধীরে উঠে স্টেজ থেকে নেমে গেল। ভিড় থেকে সরে গিয়ে এক পাশে তাকালো। সবার হাসি খুশি উচ্ছ্বাসের ভেতরেও একটা একাকিত্ব আরিয়ানের চোখে। ঠিক তখনই দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা ইলাকে চোখে পড়ল তার।
ইলা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট ফুলের প্লেট। আরিয়ান একটু এগিয়ে গেল, মুখে হালকা তাচ্ছিল্যের হাসি এনে বলল, ডান্স করতে গিয়ে তো আপনি একদম মাতাল হয়ে গিয়েছিলেন মনে হয়। ইলা চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল। কি বলছেন আপনি? আরিয়ান ঠোঁটে আধো হাসি টেনে বলল, বলছিলাম ডান্সে এত মগ্ন ছিলেন যে কাপড় কোথায় যাচ্ছে সেটা খেয়াল ছিল না আপনার। ইলা কিছুটা বিরক্ত গলায় বলল। মানে কি বলতে চান আপনি? আরিয়ান এবার একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, মানে হচ্ছে আপনার পেটের বিউটি স্পটটা দেখা যাচ্ছিল। ডান্সের সময় হয়তো ভুলে গিয়েছিলেন আপনি শাড়ি পরে ডান্স করছিলেন। আরিয়ানের কথা শুনে ইলার মুখ একদম লাল হয়ে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। ইলা নিচের ঠোঁট কামড়ে ধরল, দু হাত দিয়ে শাড়ির আঁচলটা আট করে ধরল। চোখে অপমান, লজ্জা আর হৃৎস্পন্দনের ধাক্কা একসাথে মিশে গেছে। একটা শব্দও না বলে ইলা দৌড়ে চলে গেল সেখান থেকে। ইলার গলার পাশটা কাঁপছে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে, যেন ওর প্রতিক্রিয়াই তার চাওয়া ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ, বাহ, আপনাকে তো আজ এই লুকে একদম সিনেমার হিরো লাগছে। আরিয়ান ধীরে পেছনে ঘুরে তাকালো, দেখলো রাফিকা দাঁড়িয়ে। সে হাসছে, চোখে কৃত্রিম মুগ্ধতা। আরিয়ান গম্ভীর গলায় বলল, আপনার প্রশংসার দরকার নেই, আমি জানি আমি কতটা সুন্দর। তবুও বলতে হলো, আপনি চাইলে বিয়েবাড়ির পুরো মেয়েদের হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারেন। ভালো হতো যদি আপনি নিজের হার্টটা সামলাতে পারতেন আগে। অন্যের দিকে নজর দেওয়ার মতো সময়টা বাঁচিয়ে রাখুন। রাফিকার মুখ থেমে গেল, সে বিব্রত হয়ে পিছিয়ে গেল কয়েক পা। রাফিকা শান্ত গলায় যোগ করল, আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলেন কেন? আপনার মনে কি একটুও মায়া নেই? এত সুন্দরী মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন আপনি? আমার নীতি খুব সোজা, আমি যার তার সাথে সুন্দর করে কথা বলতে পারি না। এটা বলে আরিয়ান সোজা পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে লাগলো। তার লাল পাঞ্জাবির ভাঁজে বাতাস দুলছে, চোখে সেই অদ্ভুত আগুন। রাত তখন প্রায় 8টা, বাইরে হালকা ঠান্ডা বইছে। নিচতলার হলরুমে হাসি ঠাট্টা, আলোর ঝলক আর গানের মৃদু সুর মিশে একটা উষ্ণ পরিবেশ তৈরি হয়েছে। হলুদ অনুষ্ঠান শেষ হতেই সবাই এখন রিল্যাক্স মোডে। ইলা রুমে গিয়ে মেরুন রঙের শাড়িটা খুলে আলমারিতে রেখে দিল, তারপরে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে বেডে এসে বসে আছে। ইলার মনটা হালকা ভারী। আরিয়ানের বলা কথাগুলো এখনো কানে বাজছে। শাড়ি সামলাতে পারবেন না তো শাড়ি পরেছেন কেন? এই একটা লাইন যেন বুকের ভেতর দগদগে আগুন হয়ে জ্বলছে। বিছানার পাশে বসে চুপচাপ পা দোলাতে দোলাতে চিন্তা করছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। ইলা ধীর গলায় বলল, ভেতরে আয়। দরজার ফাঁক দিয়ে হালিমা উকি দিল, মুখে দুষ্টু হাসি। এই যে নিচে সবাই তো গেম খেলছেন, তুই এখানে একা বসে আছিস কেন? ইলা চুপ, কোনো উত্তর নেই তার কাছে। হালিমা ইলার পাশে বসে বলল, চল না, সবাই মজা করছে, তোকে ছাড় গেমটা জমবে না। ইলা এক মুহূর্ত তাকালো, আয়নায় চুলগুলো হালকা ভেজা, মুখে ক্লান্তির ছাপ। ইলা বেগুনি রঙের সেমি গাউন পরেছে, একটা গাউনের হাতা কোনোই পর্যন্ত। অনেক সুন্দর লাগছে ইলাকে এই কালারে। কোমরের নিচে পর্যন্ত খোলা চুলগুলো ঢলে পড়েছে পিঠে, গলায় হালকা পারফিউমের সুবাস। আয়নায় নিজেকে দেখে হালকা একটা হাসি দিল। ঠিক আছে, এবার নিচে যাই, চল। নিচে নামতেই দেখে সবাই চেয়ার টেনে বৃত্তাকারে বসেছে, হাসাহাসি করছে সবাই। কারো হাতে জুস, কারো হাতে কফি। কোনার দিকের সোফায় হেলান দিয়ে বসে আছে আরিয়ান, গাঢ় লাল পাঞ্জাবির নিচে সাদা পাজামা, গলার বোতাম খোলা, চোখে এক রকম গম্ভীর তীক্ষ্ণতা। ইলা তাকিয়ে এক মুহূর্ত স্থির হয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে চেয়ার টেনে বসলো। হালিমার সাথে রায়াত হাত তালি দিয়ে বলল, চল সবাই আজকের রাতের সবচেয়ে হিট গেম ট্রুথ আর ডেয়ার খেলি। সবাই চিৎকার করে উঠল, ইয়েস। প্রথমে আদিপের পালা, আদিপ ডিয়ার নিল। সবাই একসাথে বলল, তুমি পরীর জন্য একটা ফিল্মলি লাইন বলবে। আদিপ হাসতে হাসতে বলে উঠল, তুমি যত আমার কাছে আসো আমি তোমার ভালোবাসায় ততই গভীর হয়ে যাই। সবাই তালি দিয়ে হেসে উঠল। পরী হালকা লজ্জায় মাথা নিচু করে হাসছে। দ্বিতীয় পালা পরীর। পরীর ট্রুথ নেয়। সবাই বলে, আদিপ ভাইয়ের সিরিয়াল তোমার মনে কত নাম্বারে? আমার মনে এখনো কোনো নাম্বার নেই, কালকে 1 নম্বর সিরিয়াল উঠবে, সেটা আদিপ হবে।
সবাই উহ বলে উঠল। পরি লজ্জা পেয়ে যায় আর সবাই আদিবকে বলে, জিতেছেন ভাই, জিতেছেন। তৃতীয় সিরিয়াল রায়াদের আসলো। রায়াত টুথ নিল। পরি জিজ্ঞেস করলো, হালিমার চোখ দেখে তুই কয়বার প্রেমে পড়েছিস? রায়াত ঠোঁট বাঁকিয়ে বলল, একবার না, প্রতিবার। প্রতিবার কেন? কারণ তোর বান্ধবীর চোখ অনেক মায়াবী। শুধু আমি না, যে কেউ তার চোখের প্রেমে পড়ে যাবে। হালিমা কপালে হাত দিয়ে বলল, আপনার চিকিৎসা দরকার। চতুর্থ পালা রিমা আসলো। রিমা ট্রুথ নিল। সবাই প্রশ্ন করলো, তোর ক্রাশকে? রিমা হেসে বলল, ইমরান হাসমি। রিমার কথা শুনে সবাই হেসে গড়িয়ে পড়লো। রায়াত বলে উঠল, আরে ইমরান হাসমি তো আমার গুরু। হালিমা কাশি দিয়ে বলল, এই ছেলে বলে কি, যে এই বেটার বউ হবে ওই মেয়েরা তার মাগফিরাত কামনা করতে হবে। পরি আর ইরা দুজনে একসাথে আমিন বলল। হালিমা ঘুরে দেখে দুজনই শুনে নিয়েছে হালিমার কথা। পঞ্চম পালা হালিমার আসলো। হালিমা ডেয়ার নিল। সবাই বলল, এই ডেয়ারটা রায়াত ভাই দিবে। সবার কথা মতো রায়াত ডেয়ার দিল। আমাকে প্রেমের প্রপোজাল করতেই হবে। হালিমা বলল সে এটা করতে পারবে না, কিন্তু সবাই বলল রুলস মানতেই হবে, চিটিং চলবে না। আর তা না হলে একসাথে ভয়ানক ডেয়ার দেওয়া হবে, সেটা রায়াত দিবে। হালিমা ভয় পেয়ে নাটকীয় ভঙ্গিতে হাঁটু গেড়ে বলল, রায়াত তালুকদার, আমি আপনাকে বিয়ে করতে চাই না, কারণ আপনি রান্না পারেন না। হালিমার এই প্রপোজ শুনে সবাই হেসে হেসে লুটিয়ে পড়ল। রায়াত বলল, এই না, আমি তো ইউটিউব দেখে রান্না শিখেছি, সব আমি রান্না পারি। তবু আপনার মতো প্লেবয়কে বিয়ে করব না। মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল রে আমার। ষষ্ঠ পাল্লা রাফির আসলো। রাফি ডেয়ার নিল। তাকে বলা হলো একটা নাচ দিতে 10 সেকেন্ড। রাফি সঙ্গে সঙ্গে ছাম্মা ছাম্মা গানের তালে উঠে একদম হিরোর মতো নাচ শুরু করে দিল। সবাই হাততালি দিল। সমাপ্ত পালা আরিয়ানের আসলো। সবাই তাকালো তার দিকে। আরিয়ান গম্ভীর মুখে বলল, আমি ডেয়ার নেব। তাহলে একটা হিন্দি গান গাইতে হবে। সবাই চিৎকার, হ্যাঁ গান। ডান্স দেখছি। এবার আরিয়ান ভাইয়ের ভয়েজে গান শুনতে চাই। আরিয়ান এক মুহূর্ত চুপ করে চোখ বন্ধ করলো, তারপর মৃদু কণ্ঠে গাইল, दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके हो, दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके। গানের সুরে হল রুম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ইলা তাকিয়ে রইল তার কণ্ঠের গভীরতা, চোখের আবেগ যেন কোথাও গিয়ে তাকে ছুঁয়ে গেল। ইলার এই ভয়েস অনেক পরিচিত লাগলো, কোথাও শুনেছে এই মিষ্টি ভয়েস, কিন্তু মনে করতে পারছে না। আরিয়ান গান গাওয়া শেষ করলো। গানের শেষে সবাই তালি দিল। অষ্টম পালা রাফিকার আসলো। রাফিকা ডেয়ার নিল। রায়াত তখন বলল, তোর সাহস আছে বলতে হয়। আমি সব সময় সাহসী। ওকে, তোর ডেয়ার হলো তুই এখন সবার সামনে তোর মেকআপ ধুয়ে ফেলবি। রাফিকা কিছুটা অবাক হয়। আরিয়ান রায়াদের কথা শুনে ফোন স্ক্রল করতে করতে হাসছে, আর বাকি সবাই রায়াত এইসব অদ্ভুত ডেয়ার শুনে হাসাহাসি শুরু করে। রাফিকা একটা পানির বোতল এনে মুখে পানি দেয়, তবু মেকআপ উঠা শেষ হয় না। এভাবে 4 বোতল পানি শেষ করে রাফিকার মেকআপ উঠে। এই তো হয়েছে, দেখলি তো, তোর কষ্ট করতে হবে না, আর তোর এই কাজটা আগিয়ে দিলাম। রাফিকা আর কিছু না বলে উঠে চলে গেল। এরপর ইলার পালা। ইলা গম্ভীর মুখে বলল, আমি ট্রুথ নেব। হালিমা চোখ ঘুরিয়ে বলল, তুই সবসময় ট্রুথ নিস, আজ ড্রেয়ার নে। আরিয়ান পাশে বসে হালকা হেসে বলল, ডেয়ার নিতে ভয় পাচ্ছে মনে হয়। ইলা নাক ফুলিয়ে বলল, আমি ভয় পাই না, আমি ডেয়ার নেব। সবাই একসাথে ওহ বলে চিৎকার করে। হালিমা চুপ করে হাসলো, চোখে দুষ্টু ঝিলিক। ঠিক আছে, আমি আমার ডেয়ার কালকে দিব। কালকে মানে গেম তো আজ, কালকে কেন ডেয়ার দিবি তুই? হালিমা ঠোঁট কামড়ে মুস্কি হেসে বলল, কারণ তোর ডেয়ারটা আজ হবে না, কালকের জন্য পারফেক্ট। ইলা কপাল কুঁচকে বলল, আমি তোদের কথা শুনবো না। আরিয়ান তখন এক কোণ থেকে তাকে মুস্কি হেসে বলল, বলেছিলাম ভয় পাচ্ছে, তবে যেহেতু ডেয়ার নিয়েছে
সেটা 1 বছর পর হলেও শেষ করতে হবে। ঘরের ভেতর হাসির শব্দ আর চোখাচোখি এক অদ্ভুত খেলা চলতে লাগলো। গেমটা শেষ হলো, কিন্তু ইলার ডিয়ার সবার মধ্যে একটা কৌতূহল রেখে গেল, বিশেষ করে ইলার হৃদয়ে। রাত তখন ঠিক 10টা ছুঁই ছুঁই। হলুদ প্রোগ্রামের আনন্দ যেন এখনো ভেসে বেড়াচ্ছে চারপাশে, কিন্তু সেই উচ্ছ্বাস এবার এক নতুন রূপ নিচ্ছে। ব্যাচলার পার্টি। আদিপ, রায়াত, রাফি, সায়াম, সামিন, আরিয়ান সবাই গেছে পার্টি করতে। জমে উঠেছে পার্টি শহরের এক ঝলমলে রুফটপ রেস্টুরেন্টে। চারপাশে ডান্স বিট বাজছে, বাতাসে পারফিউম আর পানীয় গন্ধ মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। রায়াত টেবিলের উপর বোতল রাখলো, মুখে সেই পুরনো স্টাইলের হাসি। আজকে রাতটা আদিপ ভাইয়ার রাত, চোস বয়েস। সবাই হই হুল্লোড় করে গ্লাস তুলে চিৎকার করে উঠল। আরিয়ান একটু দূরে বসে আছে, মোবাইল স্ক্রল করছে, চোখে স্থিরতা, মুখে কোনো হাসি নেই। আদিপ কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ভাই এক গ্লাস খেয়ে ফেলো না, কোনো টেনশন নেই। আরিয়ান ফোন থেকে চোখ না তুলে বলল, না, আমি এসব খাই না, তুই ভালো করে জানিস। তোমরা এনজয় করো। রায়াত মুখ বাঁকিয়ে বলল, ভাই একদিন তো ভাই একটু চিয়ার্স দেন না। আরিয়ান এবার মৃদু হাসল। আমি যদি চিয়ার্স করি কাল তোমাদের কেউ ঘুমতে করতে পারবে না, তাই বাদ দাও, তোমরা এনজয় করো। সবাই হেসে গড়িয়ে পড়ল। আরিয়ান আবার ফোনে মন দিল। স্ক্রিনে আলো জ্বলছে, আঙ্গুলের নরম স্পর্শে তার মুখে এক অজানা ভাব। অন্যদিকে ইলার ঘরের নিস্তব্ধতা, সবাই বেরিয়ে যাওয়ায় বাড়িটা ফাঁকা, শুধু হালকা ফ্যানের শব্দ। ইলা বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে চোখে হালকা অস্ত্রতা, ঠোঁটে কামড়ে বসে আছে। আজ হঠাৎ করেই শাওনের কথা মনে পড়ছে। 1 বছর পেরিয়ে গেছে, তবু কেন যেন আজ এত মনে পড়ছে সে ছেলেটাকে। শাওনের হাসি, রাগ, ভয়েস সব কিছুই মিস করছে ইলা। বুক কেঁপে উঠল, চোখ ভিজে এলো, কিন্তু সে দৃঢ়ভাবে ফোনটা বন্ধ করলো, ঠোঁটে বলল, না, আমি ওর ভিডিও দেখবো না, একদমই না। নিজেকে আটকানোর জন্য হঠাৎ প্লে স্টোরে ঢুকে আঙ্গুল একবার থেমে আবার এগিয়ে গেল, টাইপ করলো ফ্রি ফায়ার। একটা দীর্ঘশ্বাস ফেলে ইনস্টল বাটনে ক্লিক করলো। আর মনে পড়ে গেল সেই 14 বছর বয়সের সময়টার কথা, যখন স্কুল থেকে ফিরে ইলা তার মায়ের ফোন নিয়ে লুকিয়ে গেম খেলতো। হঠাৎ একদিন মায়ের চোখে ধরা পড়ে যায়, মার খেয়েছে তা এখনো মনে হলে গা শিউরে ওঠে। সেদিন সাবিয়া বেগম রেগে গিয়ে নিজের ফোনটাই মেঝেতে ছুঁড়ে মেরেছিল, স্ক্রিন ভেঙে গিয়েছিল। সেদিন ইলা কেঁদে কেঁদে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন গেম খেলবে না। কিন্তু আজ শাওনকে ভুলতে সেই পুরনো শপথ ভাঙলো। গেমটা ইনস্টল শেষ হলো, লগ ইন করতে গিয়ে হঠাৎ বুকটা ধক করে উঠল। পুরনো আইডি এখনো আছে কি না জানা নেই, তবুও লগ ইন করলো। আইডিতে ঢুকে গেল, আইডির নাম সিজুকা। অবাক হয়ে ইলা চুপ করে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। পুরনো কোনো কিছুই নেই, 5 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। ইলা খেলাও ভুলে গেছে, লিস্টে কোনো ফ্রেন্ড নেই। এক সময় অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু আজ এই লিস্ট ফাঁকা, শুধু একটি নাম ঝলমল করছে, আই এম ওয়েটিং। ইলার ভ্রু কুঁচকে গেল, এই আইডি সে চেনে না। নামটা তো আগে কারো ছিল নাকি কেউ নাম চেঞ্জ করেছে? একটু দ্বিধা নিয়ে সে প্রোফাইলে ঢুকলো। কিছু লেখা নেই, শুধু একটা উক্তি, ওল্ড প্লেয়ার্স নেভার ডিড দেয়ার জাস্ট উইথ। ইলা ব্যাক হয়ে গেল, খেলা শুরু করলো। খেলতে ভালোই লাগছে, কিন্তু অনেক দিন পরে খেলার কারণে হাত ফ্রিজ হয়ে গেছে। রাত তখন প্রায় 11টা। রুফটপে আরিয়ান ফোনে খবর পেয়েছে, চোখে হালকা ক্লান্তি। এক সময় ফোনটা নামিয়ে নিল, অচেতনভাবে গ্যালারি খুলল, একটা ভিডিও খুলে গেল, ইলার ডান্সের ভিডিও। আরিয়ান ঠোঁট কামড়ে হেসে ফেলল। আর তালুকদার বাড়িতে সেই সময় ইলা কাউকে ভোলার জন্য গেম খেলায় ব্যস্ত। ইলা খেলতে খেলতে এক সময় ফোনে একটা নোটিফিকেশন এলো, আই এম ওয়েটিং সেন্ট ইউ এ রিকোয়েস্ট, লাস্ট প্লে টু আদার্স। ইলার চোখ বড় হয়ে গেল, বুকের ভেতর ধকভক শব্দ বাড়ছে। ইলা খেলা শেষ করে লবিতে গেল, তারপর সে থেমে গেল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে স্ক্রিনে ট্যাপ করলো, অ্যাকসেপ্ট। স্ক্রিনে ঝলক দিল, সেই আইডিটায় জয়েন হলো।
আসসালামু আলাইকুম সিজুকা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। চিনার কথাও না, আমি তো নাম চেঞ্জ করেছি, তাই হয়তো চিনতে পারছো না। নাম বলেন তাহলে চিনবো হয়তো। তুমি তো কোনোদিন আমার নাম শোনোনি। সেই সময় সাবিহা ইলার রুমে আসে। ইলা তাড়াতাড়ি করে গেম থেকে বের হয়ে যায়। সাবিহা বেগম এসে বলে, ইলামা, ঘুমাসনি তুই এখনো? না, মুখ ঘুমাবো একটু পরে। ঘুমায় যা, কালকে তো বিয়ে, অনেক ঝামেলা যাবে, তাই আজ ঘুমিয়ে যা। সাবিহা ইলার রুমের লাইট অফ করে চলে গেল। ইলাও শুয়ে পড়ল। রাত প্রায় 2টা। আকাশে মেঘের আড়ালে চাঁদ আধো ঝাপসা হয়ে আছে। বাতাসে ড্রিঙ্কস আর সিগারেটের গন্ধ মিশে একটা ঘোরের আবহ তৈরি করেছে। রুপটপ রেস্টুরেন্টের ব্যাচলার পার্টির চূড়ান্ত ধামাকা এখনো চলছে। ডান্স ফ্লোরে সবাই একদম পাগলের মতো নাচছে। রায়াত গলায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, এই গানটা শুধু আমার জন্য বাজাও ডিজে ভাই, अभी तो पार्टी शुरू हुई है। গান বাজতেই রায়াত আর আদিপ একে অপরের কাঁধে হাত রেখে নাচতে শুরু করলো। চারপাশে সবাই হাসছে, কিন্তু তারা নিজের দুনিয়ায় হারিয়ে গেছে। রায়াদের মুখ লাল, চোখ আধা বন্ধ। এক হাতে বোতল নিয়ে আদিপকে বলছে, ভাই তুই আমার ভাই, একদম ভাই, জানিস পরি তোকে পেয়ে খুব ভাগ্যবতী রে। আদিপও টলতে টলতে বলল, তুই চুপ কর, আমার বইয়ের নাম মুখে নিবি না। দুজনের কথায় সবাই হেসে গড়িয়ে পড়ল। সায়াম আর সানিম পাশে বসে বলছে, এই দুজনকে নিয়ে কাল সকালে নিউজ হবে। রাতের আড্ডা, হাসি, চিৎকার, সময় কখন গড়িয়ে গেছে কেউ বুঝতে পারেনি। ডিজে শেষে গান বাজিয়ে জানালো লাস্ট ট্রেক। বন্ধুরা সবাই গ্লাস তুলে একসাথে চিৎকার করলো। আদিপ ভাইয়ের বন্দি জীবন কাল থেকে শুরু। হাসির, চিৎকার আর অস্পষ্ট হইচইয়ের মাঝে পার্টি শেষ হলো। রাত 2:15 সবাই অবশেষে রেস্টুরেন্ট থেকে বের হলো। আরিয়ান গাড়ি চালিয়ে সবাইকে বাড়ি নিয়ে যাচ্ছে। রায়াত, আদিপ পেছনের সিটে আধা ঘুমে টলছে। আরিয়ান সামনের সিটে বসে ড্রাইভ করছে একদম ঠান্ডা মাথায়। চোখে সেই চেনা তীক্ষ্ণতা, ঠোঁটে হালকা হাসি। রায়েদ, একটু সোজা হয়ে বসে পড়ে যাবে। না ভাই, আমি একদম ঠিক আছি। ঠিক মানে ঠিক না বলে আবার হেলে পড়লো আদিপের দিকে। আরিয়ান মাথা নেড়ে হাসলো। গাড়ি তালুকদার বাড়ির গেটের সামনে এসে থামলো। রাতের সেই গম্ভীর নিস্তব্ধতা ভেঙে শুধুই ঝিঝি পোকার শব্দ। দারোয়ান গেট খুলে দিল। আরিয়ান রাফি আর সায়ামকে বলল আদিপকে নিয়ে যেতে, আর আরিয়ান রায়াতকে নিয়ে তালুকদার বাড়ির মেন গেটে আসলো। এসে দেখে দরজা নক করা। আরিয়ান একদম নিয়ে রায়াতকে সোজা করে দাঁড় করালো। রায়াত টলতে টলতে বলল, ভাই, আমরা কি টয়লেটের সামনে আছি? হিসু করা যাবে? রায়াদের কথা শুনে আরিয়ান ঠোঁট কামড়ে হাসলো। কলিং বেল টিপলো। ক্রিং ক্রিং। একটু পরেই দরজা খুলল রফিকুল তালুকদার। ঘুমে চোখ আধা বন্ধ, মুখে কড়া ভাব। এই রাত 2টার সময় কে? বাক্য শেষ করার আগে রফিকুল তালুকদার দেখলেন রায়াত সামনের দিকে এক পা বাড়াতেই ভারসাম্য হারিয়ে সোজা ডিগবাজি খেয়ে বাগানে পড়ে গেল। ঘাসে গড়াগড়ি খেয়ে শেষে থামলো গাছের গোড়ায়। আরিয়ান সেই দৃশ্য দেখে প্রথমে চুপ, তারপর এমন হাসতে লাগলো যে চোখ দিয়ে পানি চলে এলো। হাসির মাঝেই বলল, সরি আঙ্কেল, ও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই এমনটা হয়েছে। আমি সামলে নিচ্ছি ওকে। রফিক তালুকদার হতভম্ব হয়ে তাকিয়ে আছে, মুখে শুধু একটা শব্দ, এই ছেলেটা। আরিয়ান এগিয়ে গিয়ে রায়াতকে টেনে তুলল। রায়াতের চোখ বন্ধ, মুখে কেমন শিশুর মতো শান্ত ভাব। চল হিরো, ঘুমের রাজ্যে নিয়ে যায়। বুকে হাত দিয়ে রফিকুল বললেন, এই বয়সে তোরা যদি এমন করিস, বিয়ের পর তোরা কি করবি? হ্যাঁ? রায়ান এবার একদম ভদ্রভাবে হেসে মাথা নিচু করল। আপনার কথাই ঠিক আঙ্কেল, কিন্তু 2-1 দিন এটা ব্যাপার না। রায়াতকে কাঁধে তুলে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে যেতে নিজের মনে ফিসফিস করে বলল, হে রায়েদ, তুই পরের বার পার্টিতে গেলে আমি হেলমেট নিয়ে যাব। তোর ডিগবাজি সহ্য করা মুশকিল। আজ কপালের জোরে মাথাটা বেঁচে গেছে। রায়াতকে বিছানায় শুয়ে দিয়ে আরিয়ান নিঃশব্দে ঘর থেকে বের হয়ে এলো ছাদে। রাত তখন প্রায় 3টা। আরিয়ান নিচে গাড়ির দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলল। ঠোঁটে একটা কৌতুকপূর্ণ হাসি ফুটে উঠল। এই বিয়ে বাড়ি মনে হয় আমার ট্রেনিং ক্যাম্পের চেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস। সকাল 9টা। তালুকদার বাড়িতে আজ উৎসবের আমেজ। চারপাশে ফুলের গন্ধ, ছেলেমেয়েরা দৌড়ঝাঁপ করছে। টেবিলের রঙের প্যাকেটের স্তূপ, আজ আবির খেলার দিন।
সবার ড্রেস কোড আজ সাদা। রিমা, হালিমা, পরি, রাফি, রায়াত, আদিব, সায়াম, নোহা, নেহা সবাই সাদা পোশাকের রঙের মেলা তৈরি করেছে। আরিয়ানও আজ ব্যতিক্রম নয়, পরেছে একটা খাঁটি সাদা পাঞ্জাবি, সূক্ষ্ম সোনালির এমব্রয়ডারিতে কলার ঘিরে হালকা ঝিলিক, বুকের কাছে 3টা বোতাম খোলা, নিচে ফিট সাদা পায়জামা, হাতে সোনালি ঘড়ি, চুল সামান্য এলোমেলো, চোখে সেই পরিচয় গভীরতা। সে বসে আছে বাগানের এক কোণে কাঠের চেয়ারটায়, হাতে ধোয়া ওঠা কফির কাপ, চোখ ফোনের স্ক্রিনে স্থির, চারপাশে উল্লাসে যেন তার কোনো আগ্রহই নেই। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো রঙের খেলা। রায়াত আর আদিব একে অপরের মুখে আবির লাগিয়ে হাসছে। হালিমা চিৎকার করে রাফির মুখে লাল রং ছুড়ে দিল। সবাই লাল, নীল, গোলাপি রঙে ভরে গেছে। শুধু একজন এখনো একদম ফর্সা পরিষ্কার, আরিয়ান। রাফি দূর থেকে চিৎকার করে বলল, ভাই এক চিমটি রং লাগিয়ে দিই। আরিয়ান কফিতে চুমুক দিয়ে নির্বিকার ভাবে বলল, কেউ আমার গায়ে রং লাগানোর চেষ্টা করলে আজ কফি নয় রঙে খাওয়াবো। আরিয়ানের কথা শুনে সবাই হেসে উঠল। কেউ আর সাহস করলো না আরিয়ানকে আবির দিতে। এমন সময় হঠাৎ পেছনের পথ দিয়ে একটা হালকা বাতাস বয়ে গেল, আর সেই হাওয়ার সঙ্গে এলো ইলা। ইলার গায়ে সাদা চুড়িদার, কাঁধে লাল ওড়না, হালকা বাতাসে উঠছে, কানে ছোট্ট লাল ঝুমকো, চোখে কাজল, ঠোঁটে হালকা গ্লোসি রং, মুখে একরকম শিশুর মতো চঞ্চলতা, চুলগুলো খোলা, রোদে চকচক করছে। ইলা এক মুহূর্তে সব কিছু পর্যবেক্ষণ করলো। সবাই মজা করছে, আরিয়ান একা বসে আছে একদম রাজা মেজাজে। ইলার ঠোঁটে হালকা এক চতুর হাসি ফুটে উঠল। চুপি চুপি পেছন দিক দিয়ে এগিয়ে গেল। আর ঠিক যখন আরিয়ান ফোনে চোখ রাখছিল, ইলা হঠাৎ করে এক মুঠো লাল আবির আরিয়ানের গালে ছুঁয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস্টার রাক্ষস। তারপর দৌড়ে পালিয়ে গেল। আরিয়ান এক মুহূর্তে স্থির হয়ে গেল, তারপর ধীরে হাত তুলে গালে ছোঁয়ালো। সাদা ত্বকে এখন কারো লাল রং যেন কারো স্পর্শে রক্তিম আগুন লেগেছে। আরিয়ানের ঠোঁটে প্রথমে এক চিলতে হাসি, তারপর নিচু স্বরে বলল, পশ্চাৎ মেয়ে, দেখাচ্ছি মজা কাকে বলে। পরের মুহূর্তে চেয়ার থেকে উঠে সে তেড়ে গেল ইলার পিছু। ইলা হাসতে হাসতে দৌড়াচ্ছে, সিঁড়ি বেয়ে ছাদে উঠছে, পেছনে দৌড়াচ্ছে। আরিয়ান চোখে এক অদ্ভুত তেজ আর আনন্দের ঝিলিক। ছাদে পৌঁছে ইলা এক কোণে গিয়ে হাঁপাতে লাগলো। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ভাবছে, আল্লাহ, এখন ধরা পড়লে শেষ। চোখ খুলতেই দেখে সামনের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। চোখে সেই গভীর দৃষ্টি, মুখে অর্ধেক হাসি অর্ধেক শান্তি। ইলার বুক ধকধক করছে। সে ভয়ে চোখ বন্ধ করে 2 হাত জোর করল। দেখুন প্লিজ, মারবেন না, এটা ডেয়ার ছিল। হালিমা স্টুপিডটা দিয়েছে, আমি চাইনি আপনাকে রং দিতে, প্লিজ রাগ করবেন না। আরিয়ান কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তার পদক্ষেপের শব্দ শুনে ইলার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। আরিয়ান একেবারে কাছে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর নিচুর, গম্ভীর, কিন্তু অদ্ভুত মায়ায় ভরা। ডেটটা তো শেষ হয়নি এখনো। কি মানে? আরিয়ান হালকা হেসে বলল, আবিরকে দিয়েছে আপনি, কিন্তু যে রংটা আমার গালে আছে সেটা ফেরত নেবেন না, তাই এখন সেটা ফিরিয়ে দিচ্ছি। এরপর ধীরে ধীরে আরিয়ান হাত তুলল। ইলার গাল ছুঁয়ে আঙ্গুলে জমে থাকা লাল আবিরটুকু তুলে ইলার গালে ছোঁয়ালো। দুজনের গাল এখন একই রঙের রাঙা। চোখে চোখ পড়ল ইলার, নিঃশ্বাস কেঁপে উঠল, ঠোঁট কাঁপছে, চোখে যেন রং নয়, এক রকম অজানা ঝড়। আরিয়ান খুব নিচু স্বরে বলল, এখন তো রঙের হিসাব সমান হলো, তাই না? ইলা কিছু বলার আগেই আরিয়ান আরও একটু এগিয়ে এলো। ইলার গলায় ঝুলে থাকা লাল ওড়নাটার কোণ তুলে নিল হাতে, তারপরে নিজের গাল মুছে নিয়ে বলল, সাবধানে থাকবেন, এই লাল রং মানুষকে শুধু রাঙায় না, ভালোবাসতেও শেখায়। ইলা স্থির চোখে পলক ফেলতেও পারছে না। হাওয়ায় ওড়না উঠছে, আকাশে মেঘের ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে দুজনের মুখে। সেই আলো তাদের গায়ে লাল রং ঝিলমিল করছে, যেন ভালোবাসার শুরুটা রঙের খেলায় লুকিয়েছিল এতদিন। আরিয়ান হালকা হেসে পেছনে এক কদম সরল, বলল, এবার নিচে যান, নাহলে সবাই ভেবে নেবে আমি আপনার উপর রঙের বদলা নিচ্ছি। ইলা ঠোঁটে একরাশ লজ্জা মেশানো হাসি নিয়ে নিচের দিকে দৌড়ে নামলো।
আরিয়ান দাঁড়িয়ে রইল, ছাদের গালের রং ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, ডিয়ার না মনে হয়, ডেঞ্জার ছিল। ইলা নিচে নেমে গেল। দূর থেকে পরি আর হালিমা দেখছে। ইলা অন্য সাইডে চলে গেল। হালিমা ফিসফিস করে বলল, এই ডেটা আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু রেজাল্ট এমন হবে ভাবিনি। দুপুর গড়িয়ে এসেছে। তালুকদার বাড়ি এখন একটু শান্ত পরিবেশ। সকালের রঙের উচ্ছ্বাসের পর সবাই ক্লান্ত। বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ আর হাসির টুকরো টুকরো আওয়াজ। ইলা আর হালিমা দুজনেই গোসল শেষ করে তোয়ালে দিয়ে চুল মুছছে। ইলা লম্বা ভেজা চুল গলা বেয়ে পিঠে পড়ছে, মুখে হালকা পানি টলমল করছে। হালিমা পাশে আয়নায় নিজের মুখে ময়শ্চারাইজার লাগাতে লাগাতে বলল, তাড়াতাড়ি চুল শুকা, দেরি হয়ে যাচ্ছে। তুই তো এমন ভাবে বলছিস যেন আজ পরীর বিয়ে না তোর বিয়ে। ঠিক তখনই দরজায় পরি এসে দাঁড়ালো। পরি বিরক্ত হয়ে বলল, তোদের এখনো হলো না, যাবি কখন? এই তো চলে গেছে, চল চল। তিনজন একসাথে বেরিয়ে পড়ল। শহরের বাতাসে এক অদ্ভুত উত্তেজনা। আজ বিয়ের দিন, আজ সবকিছু নতুন। পার্লারের দরজায় ঢুকতেই ভেতরে সুগন্ধে মন ভরে গেল। চুল শুকানোর হালকা শব্দ, নেল পলিশের গন্ধ, আলো ঝলমলে আয়নার শাড়ি। সবার আগে পরীকে রেডি করে দিল। পরী ইলা আর হালিমার সামনে এসে দাঁড়ালো। আজ পরীর রূপ যেন অন্য গ্রহের আলো। পরী পরেছে লাল আর সোনালি কাজের বেনারসি, মাথায় ভারী টিকলি, গাঢ় মস্কি আই মেকআপ, ঠোঁটে ডিপ রেড লিপস্টিক, হাতে চুড়ির তার, গলায় সোনার নেকলেস, নিচে পড়ে আছে একটুখানি লজ্জা। মুখে এমন এক প্রশান্ত হাসি যেন সে জানে আজকের দিনটি শুধু তার। হালিমা তাকিয়ে চুপ হয়ে গেল। ইলা মৃদু গলায় বলল, তুই আজ সত্যি একদম রূপকথার বউ লাগছিস। ইলা আর হালিমা দুজনে পাশাপাশি বসলো। একজন মেকআপ আর্টিস্ট এসে জিজ্ঞেস করলো, আজকের ইভেন্টে বিয়ে তাই না? ইলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা বউয়ের বোন আর ফ্রেন্ড। তারপর শুরু হলো সাজের খেলা। ইলার গায়ে আজ কালো রঙের অর্গার শাড়ি, সোনালি সুতোর সূক্ষ্ম কাজ, গলায় ছোট্ট মুক্তোর চৌকার, কানে লম্বা দুল, চুলগুলো হালকা ওয়েভ করে খুলে রাখা, চোখে হালকা কাজল, ঠোঁটে সফট নোট লিপস্টিক। তার মুখে এক রাশ শান্ত কিন্তু তীব্র সৌন্দর্য, যেন কালো রংটা তার সত্তারই অংশ। হালিমা পরেছে গোলাপি রঙের সিল্ক শাড়ি, তাতে রুপোলির পাড়। তার মেকআপটা একটু গ্লোয়ি, চোখে হালকা গোলাপি শেড, ঠোঁটে হালকা পিচ লিপস্টিক, চুলটা মাঝখানে সিথি করে নিচু বান। তার হাসিটা তার মেকআপের সবচেয়ে সুন্দর অংশ, নিখাত মিষ্টি প্রাণবন্ত। পরি নিজের সাজে ড্রেসারদের চোখ ধাঁধিয়ে দিল বেনারসির ঝিলিক, চোখে কাজল, ঠোঁটে আত্মবিশ্বাসের লাল রং। সবাই তাকিয়ে রইল যেন একদিনের জন্য পুরো শহরের সৌন্দর্য সেদিন এই তিন মেয়ের মাঝেই বন্দী হয়েছে। বিকেল হয়ে এসেছে। কমিউনিটি সেন্টারের বাইরে গাড়ির ভিড়, ফ্লোরার গেটের নিচে অতিথিদের ঢল। ইলা, হালিমা আর পরি গাড়ি থেকে নামলো। তিনজনের উপস্থিতিতেই যেন হাওয়ার গন্ধ বদলে গেল। ভেতরে ঢুকেই দেখা গেল সবাই ব্যস্ত। কেউ গিফট নিচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ গানের তালে নাচছে। মঞ্চের পাশে দাঁড়িয়ে পরি মৃদু হেসে বলল, তোমরা একটু চারদিকে ঘুরে এসো, আমি মেকআপ ঠিক করে আসছি। ইলা আর হালিমা তখন হলে ঢুকে চারপাশে তাকালো। মৃদু আলোয় এক কোণে দেখা গেল রায়াত আসছে, ব্ল্যাক শুটে, হ্যান্ডসাম মুখে সেই ফিল্মি হাসি। তার সামনে দাঁড়িয়ে আছে তাবাচ্ছুম, হালকা ব্লু ড্রেসে, চুলে ফুল গুজে রেখেছে। রায়াত হাসতে হাসতে বলছে, যেন তুমি হাসলে পুরো ঘরটা উজ্জ্বল হয়ে যায়। তাবাচ্ছুম লজ্জায় চুল সরিয়ে বলল, আপনি কিন্তু মিষ্টি কথা খুব ভালো বলতে জানেন। এই দৃশ্য দেখে হালিমার ভ্রু কুঁচকে গেল। সে মনের মধ্যে বলল, এই ছেলে ভালো হবে না, একটুও সিরিয়াস না, ফ্লার্টিং করে বেড়ায় সারাক্ষণ। ইলা ঠোঁট কামড়ে হেসে বলল, চল আমরা অন্যদিকে যাই। দুজন ঘুরে চলে যাচ্ছিল। ঠিক তখনই রায়াত হঠাৎ ঘাড় ঘুরিয়ে হালিমাকে দেখে ফেলল। আর সেই মুহূর্তেই তার মুখের হাসি থেমে গেল। গোলাপি রঙের শাড়িতে হালিমাকে দেখে সে এক মুহূর্ত স্থির হয়ে গেল, যেন সময় থেমে গেছে। তার চোখে অবাক দৃষ্টি, কানে ছোট্ট দুল, ঠোঁটে মৃদু হাসি, সব মিলিয়ে এক অন্যরকম জাদু।
তাবাচ্ছুম কিছু বলছিল কিন্তু রায়াতের কানে যাচ্ছিল না। রায়াত হঠাৎ বলল, এক্সকিউজ মি, আমি একটু আসছি। তাবাচ্ছুম অবাক হয়ে তাকিয়ে রইল। রায়াত হালিমার দিকে কিছু বলতে গিয়েও থেমে গেল, শুধু মনে মনে বলল, এই মেয়েটা গোলাপি শাড়িও স্নান করে দেবে এমন আলো নিয়ে আসে। ভেতরের সবাই তখন অপেক্ষায় আছে কখন বর আসবে, কখন বর আসবে। একটু পরেই বাইরে গাড়ির হর্ন শোনা গেল। সঙ্গে সঙ্গে ছেলেরা চিৎকার শুরু করলো, বর চলে এসেছে, বর চলে এসেছে। আর সেই মুহূর্তে মেয়েরা সবাই একসাথে গেটের সামনে ছুটে গেল। ইলা, হালিমা, রায়াত, তাবাচ্ছুম, নোহা, নেহা, রিমা সবাই মিলে একেবারে গেট বন্ধ করে দাঁড়ালো। সবার হাতে রঙিন বোর্ড, তাতে লেখা নানা ফানি ক্যাপশন। তোমার হালুয়া হওয়া ফ্রি না ভাই? গেট খুলবে না, আগে ক্যাশ দেখাও। বইয়ের বান্ধবীরা ট্যাক্স ছাড়া গেট খুলবে না। ক্যাশ দাও, তারপর প্রেমের ক্যাশব্যাক নাও। বরের ভেতরে ঢুকতে হলে ঘুষ দিতে হবে। দুলা ভাই, 1 লক্ষে ডিল না দিলে গেট সিল। গেটের ওপাশে আদিব দাঁড়িয়ে আছে, অফ হোয়াইট শেরওয়ানি, ঠোঁটে আত্মবিশ্বাসের হাসি। আচ্ছা, কত টাকা লাগবে গেট খুলতে? বেশি না ভাইয়া, 1 লক্ষ টাকা দেবেন। 1 লক্ষ? একটু কমানো যায় না নাকি? ইলা, হালিমা, রিমা, নেহা, নোহা একসাথে না বলে চিৎকার করল। তোরা তো ছেলে পক্ষের, তাহলে ওই পাশে কেন? আজ আমরা বউ পক্ষের স্পেশাল গেস্ট। চারিদিকে হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই করিমউদ্দিন তালুকদার গেটের কাছে এসে কড়া গলায় বললেন, এসব কি হচ্ছে? তাড়াতাড়ি গেট ছাড়ো, বরকে দাঁড় করিয়ে রাখলে হবে না। ইলা চোখ বড় করে বলল,